আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে যার যার দৈনন্দিন কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বা প্রাণিবিদ্যা বইয়ের ৮ম অধ্যায় মানব শরীর তত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এই ক্লাসে সে তোমরা স্নায়ুতন্ত্রের সংজ্ঞা বলতে পারবে, নিউরনের সংজ্ঞা বলতে পারবে, সিনাপস কি বলতে পারবে এবং কিভাবে তথ্য এক সিনাপস থেকে অন্য সিনাপসে যায় সেটাও তোমরা বলতে পারবে। তাহলে চলো সেগুলো জানার আগে সবার আগে জানা দরকার স্নায়ুতন্ত্র কি। আসলে একটা জিনিস কি, প্রত্যেকটা জীবই তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবেশের প্রতি সার্বক্ষণিক হুঁশিয়ার এবং তৎপর থাকে। তুমি নিজেও খেয়াল করে দেখবে যে আমরা সবসময় কি আভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের প্রতি সবসময় হুঁশিয়ার থাকি বা তৎপর থাকি। জীবদেহের ভিতরে এবং বাইরে সংঘটিত যে কোনো পরিবর্তন শনাক্তযোগ্য এবং সারাদান উপযোগী হলেই তাকে আমরা উদ্দীপনা বলি, বা ইংরেজিতে বলা হয় স্টিমুলি, বা এক বচনে বলা হয় স্টিমুলাস। আসলে উদ্দীপনা বা সংবেদন জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। বহিস্থ বা আভ্যন্তরীণ উদ্দীপনা সারা দিয়ে দেহের অন্তস্থ কর্মকাণ্ডকে সমন্বয় করার সামর্থ্য জীবের আরো একটা অনন্য বৈশিষ্ট্য। উদ্দীপনা গ্রাহক অঙ্গ বা রিসেপ্টর কর্তৃক গৃহীত হয়, অর্থাৎ রিসেপ্টরের সাহায্যে আমরা উদ্দীপনাগুলোকে গ্রহণ করি। স্নায়ু বা নিউরন দ্বারা এগুলো বাহিত হয় এবং ইফেক্টর দ্বারা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। তাহলে হচ্ছে কি যে আমরা রিসেপ্টর কোষ দিয়ে উদ্দীপনাগুলো গ্রহণ করি এবং সেগুলো ট্রান্সপোর্ট করি আমরা নিউরন দ্বারা, এবং এগুলোর প্রতিক্রিয়া ব্যক্ত করি আমরা ইফেক্টর দ্বারা। তাহলে স্নায়ুতন্ত্র কি? নিউরন বা স্নায়ুকোষ দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে উন্নত প্রাণীদেহে প্রয়োজন মতো উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা সারা দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা হয় এবং দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা হয়, তাকেই স্নায়ুতন্ত্র বলে। তাহলে এই স্নায়ুতন্ত্রের সংজ্ঞার মধ্যে আমরা বুঝতে পারলাম যে স্নায়ুতন্ত্রের তিনটা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা, দ্বিতীয় কাজ উদ্দীপনা সাড়া দেওয়া, 3 নম্বর কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গের মধ্যে এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা। যে অঙ্গ বা তন্ত্রগুলো এই 3টা কাজ করে তাকেই আমরা কি বলবো? স্নায়ুতন্ত্র বলবো। তবে এই তন্ত্রটা সাধারণত উন্নত প্রাণীদের মধ্যেই দেখা যায়। এবার আসো স্নায়ুতন্ত্রে আরো কি কি কাজ আছে। 1 নম্বর বললাম সমন্বয় সাধন। স্নায়ুতন্ত্র প্রাণীদেহের বিভিন্ন এবং অঙ্গতন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে তাদের কাজের মধ্যে সমন্বয় ঘটায়। উদ্দীপনায় সাড়া দান, বিভিন্ন উদ্দীপনায় প্রয়োজন মতো সাড়া দিয়ে পরিবর্তনশীল পরিবেশের সাথে প্রাণীকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে স্নায়ুতন্ত্র সহায়তা করে। অর্থাৎ পরিবেশ চেঞ্জ হলে আমরা যেন পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারি। পেশি এবং গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ। স্নায়ুতন্ত্র প্রাণীদেহের বিভিন্ন পেশির সংকোচন এবং গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যে হাঁটা চলা করি সেক্ষেত্রে বিভিন্ন রকম পেশির সংকোচন হয়, প্রসারণ হয়, এবং আমাদের কাজের সময় বিভিন্ন রকম গ্রন্থি থেকে নিঃসরণ ঘটে। আমাদের সারা দেহে অসংখ্য গ্রন্থি আছে, সেগুলো পরিপাক ছাড়াও আরো অন্যান্য কাজের সাথে জড়িত। এইগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে স্নায়ুতন্ত্র। মানসিক এবং প্রতিবর্ত ক্রিয়া পরিচালন। মানসিক অনুভূতি, বুদ্ধি, বিচার, চিন্তা ইত্যাদি মানসিক ক্রিয়া এবং প্রতিবর্ত ক্রিয়া পরিচালনা করাও স্নায়ুতন্ত্রের অন্যতম কাজ। আমরা সংজ্ঞা জানলাম, কাজ জানলাম। এবার আসুন স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক হলো নিউরন। আমরা এটা সবাই জানি। এখন আমরা বলবো নিউরনের গঠন সম্পর্কে। নিউরন হলো মানুষের স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক, এবং নিউরনের দেহে প্রথমত 2টি অংশ আছে, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে আমরা কি করলাম? নিউরনকে 2টা অংশে ভাগ করলাম। 1 নম্বর কোষদেহ, এই অংশটা দেখতে পাচ্ছ, এইটা তার হচ্ছে কোষদেহ। আর 2 নম্বর হচ্ছে কি প্রলম্বিত অংশ বা নিউরাইট। এগুলো হচ্ছে তার কি প্রলম্বিত অংশ। ইভেন এটাও তার প্রলম্বিত অংশ। তাহলে আমরা কোষদেহ এবং প্রলম্বিত অংশগুলোকে চিনলাম। এবার খেয়াল করো, প্রলম্বিত অংশগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা কোষদেহ থেকে চারদিকে ছড়ায় যেগুলো আছে ছোট ছোট আকারে, এগুলোকে বলা হয় কি ডেনড্রন। আর একটা লম্বা নিচের দিকে নেমে গেছে, যেটা পরবর্তীতে আবার ভাগ হয়েছে, যে লম্বা অনেক বড় নিচের দিকে নেমে গেছে, এটাকে বলা হয় অ্যাক্সন। তাহলে আমরা একটা নিউরনের অ্যাক্সন এবং ডেনড্রন চিনলাম।
এক্সন গুলো কি লম্বায় হয়, একটা হয় সাধারণত, আর ডেনড্রন কি হয়, আকারে ছোট হয়, অনেকগুলো হয়। আচ্ছা, বহু শাখা বিশিষ্ট ছোট ছোট প্রলম্বিত অংশকেই বলা হয় ডেনড্রাইট, আর শাখা প্রশাখা বিহীন দীর্ঘ প্রলম্বিত অংশকেই বলা হয় এক্সন। তাহলে নিউরনের গঠন সম্পর্কে একটা প্রাইমারি বা প্রাথমিক ধারণা আমরা পড়লাম। এরপরে আমরা যখন গঠন পড়ব ভালো মতো বাকি অংশগুলো পড়ব। এখন এই প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অ্যাপোলার, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, সিউডোপোলার। প্রথমে আসো অ্যাপোলার। এখানে অ্যাপোলার নিউরনের কোনো চিত্রই দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে অ্যাপোলার নিউরনের মধ্যে শুধুমাত্র কোষ দেহ থাকে, কোনো প্রলম্বিত অংশই থাকে না। সেই কারণে ওইটা চিত্র হবে কি, শুধুমাত্র এইরকম একটা কোষ দেহ, আর কিছু না। এরকম একটা কোষ দেহ থাকবে বা সেল বডি থাকবে, এতে কোনো প্রলম্বিত অংশই থাকবে না। সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে ঠিক এই ধরনের নিউরন পাওয়া যায়। তাহলে অ্যাপোলার বা কোনো প্রকার প্রলম্বিত অংশ ছাড়া নিউরন পাওয়া যায় কোথায়? 2টা জায়গায়। সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা কোথায়? আমাদের মস্তিষ্কের একটা অংশ। এছাড়া আমাদের চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে এই ধরনের নিউরন পাওয়া যায়। এবার আসো ইউনিপোলার। কোষ দেহ থেকে যদি একটি মাত্র প্রলম্বিত অংশ সৃষ্টি হয় এবং যা 2টি শাখায় বিভক্ত হয়ে এক্সন এবং ডেনড্রনে রূপান্তরিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইউনিপোলার। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা ইউনিপোলার নিউরন। এটা তার সেল বডি থেকে একটা মাত্র প্রলম্বিত অংশ বের হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ইউনিপোলার। তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্সন। আবার খেয়াল করে দেখো, এক্সনের গায়ে থেকে অনেকগুলো শাখা প্রশাখা বিশিষ্ট প্রলম্বিত অংশ তৈরি হয়েছে, সেটাকে কি বলে? ডেনড্রন। তার মানে এখানে এক্সনও আছে, ডেনড্রনও আছে, কিন্তু কোষ দেহ থেকে বের হয়েছিল একটি মাত্র প্রলম্বিত অংশ, সেজন্য এটাকে বলা হয় ইউনিপোলার নিউরন। এবার আসো বাইপোলার নিউরন বা দ্বিমেরুযুক্ত নিউরন। চিত্রটা দেখো, এখানে এটা হচ্ছে তার কোষ দেহ থেকে প্রলম্বিত অংশ কয়টা বের হয়েছে? 2টা। একটা উপরের দিকে গিয়েছে, একটা নিচের দিকে। এটা জরুরি নয়, মোট কথা তার শরীর থেকে বের হবে 2টি, অর্থাৎ কোষ দেহ থেকে সৃষ্ট প্রলম্বিত অংশের সংখ্যা হবে 2টি, একটি এক্সন, একটি ডেনড্রন। মানুষের স্নায়ুতন্ত্রে যতগুলো নিউরন আছে তার ম্যাক্সিমাম বা তার বেশিরভাগই হচ্ছে এই বাইপোলার জাতীয়। এছাড়াও রেটিনা, কক্লিয়া এবং নাকে এই ধরনের নিউরন পাওয়া যায়। এবার আসো মাল্টিপোলার। নাম শুনে বোঝা যাচ্ছে এর ক্ষেত্রে কি হবে। চিত্রটা দেখো, এইটা হচ্ছে তার কোষ দেহ থেকে অসংখ্য বা অনেকগুলো প্রলম্বিত অংশ বের হয়েছে। তার দেহ থেকে চারপাশে ডেনড্রাইট বা ডেনড্রন তৈরি হয়েছে অনেকগুলো, 1 2 3 4 5 6 অনেকগুলো। সেগুলো আবার কি অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে এবং একটি এক্সন বের হয়ে গেছে। সেই এক্সন আবার পরবর্তীতে আবার ডেনড্রনে রূপান্তরিত হয়েছে। তাহলে কোন একটা কোষ দেহ থেকে যদি অনেকগুলো প্রলম্বিত অংশ বের হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? মাল্টিপোলার নিউরন। এগুলো পাওয়া যায় কোথায়? স্তন্যপায়ীদের মস্তিষ্কে এবং স্পাইনাল কর্ডে, অর্থাৎ আমাদের মস্তিষ্কে এবং আমাদের পেছনে যে স্পাইনাল কর্ড আছে সেখানে এই ধরনের নিউরন পাওয়া যায়। এবার আসো সিউডো ইউনিপোলার নিউরন। এক্ষেত্রে কি হয়? প্রাথমিক অবস্থায় 2টি প্রলম্বিত অংশ থাকে যা বৃদ্ধির সাথে সাথে মিলিত হয়ে একটিতে রূপান্তরিত হয়ে যায় এবং দেখতে ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এগুলো বাইপোলার নিউরন থেকে সৃষ্ট। তার মানে প্রথমে তৈরি হয়েছিল বেশ কয়েকটাই, কিন্তু পরবর্তীতে রূপান্তরিত হয়ে গেছে একটাতে। স্পাইনাল গ্যাংলিয়া এবং কর্টিক স্নায়ু গ্যাংলিয়া এই ধরনের নিউরন পাওয়া যায়। তাহলে আমরা নিউরনের প্রকারভেদ সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা পড়ব হচ্ছে সিনেপস। সিনেপস খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, টপিকস। এইটা অনেক সময় সিনেপস কাকে বলে 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসে বা 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসে। আবার একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সিনেপসের মাধ্যমে কিভাবে তথ্য ট্রান্সপোর্ট হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার বর্ণনা দাও, সেটা 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। তাহলে আগে আমাদের জানা দরকার সিনেপস কি। সিনেপসের সংজ্ঞাটা একেবারে সহজ, 2টা নিউরনের সংযোগ স্থলকে বলা হয় সিনেপস। একেবারে সংক্ষেপে কথা কি, এই একটা নিউরন, এই একটা নিউরন, এদের মাঝখানে যে সংযোগ স্থল আছে সেই সংযোগ স্থলটাকে আমরা কি বলবো? সিনেপস বলবো। তাহলে কি আমরা এইভাবে বলতে পারি যে একটা নিউরনের এক্সনের সাথে অপর নিউরনের ডেনড্রনের মাঝখানে যে সম্পর্ক আছে সেটাকে আমরা কি বলবো?
সিনেপস বলবো। দুটি নিউরনের সংযোগস্থলকে সিনেপস বলে। সিনেপসের মাধ্যমে উত্তেজনা এক বা তথ্য এক নিউরন থেকে অন্য নিউরনে প্রেরিত হয়। এগুলোর মাধ্যমে প্রান্তীয় স্নায়ুর দ্বারা গৃহীত উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং কেন্দ্রের নির্দেশনাবলী প্রান্তের সুনির্দিষ্ট অঙ্গে পৌঁছায়। তাহলে তোমরা বুঝতে পারছো, এখানে খেয়াল করো যে দুইটা সিনেপস, এটার ডেনড্রন এটার একজন, দুজন কিন্তু একে অপরের সাথে কি একেবারে লেগে যায় না, তাদের মাঝখানে সূক্ষ্ম একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটাই আসলে সিনেপস, অর্থাৎ তাদের তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কি এদের দুজনের একবারে লেগে থাকাটা জরুরি নয়, তারা একদম কাছাকাছি বা 20 অ্যাংস্ট্রম দূরত্বে থাকলেই এনাফ। তাহলে সেই সম্পর্কটাকে আমরা সিনেপস বলবো। ফলে কি হবে, তথ্য এই নিউরন থেকে এই নিউরনে আসবে। তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন বসে আছি তখন আমার পায়ে বা হাতে একটা মশা এসে বসতে পারছে, যেটা আমি হয়তো খেয়াল করিনি কিন্তু আমি অনুভব করতেছি। তার মানে হচ্ছে মশাটা যখন আমার হাতে বসছে, এইখানকার সিনেপস, এখানকার নিউরন সেটাকে সেই উদ্দীপনাটা গ্রহণ করছে, গ্রহণ করার পরে কি করছে, পার্শ্ববর্তী নিউরনে কিভাবে এই সিনেপসের মাধ্যমে ট্রান্সপোর্ট করছে। এইভাবে ট্রান্সপোর্ট হইতে হইতে আমাদের কি এটা হচ্ছে আমাদের দেহের স্নায়ুগুলোকে বলা হয় প্রান্তীয়, আর মস্তিষ্কটাকে বলা হয় কেন্দ্রীয়। এইভাবেই প্রান্তীয় স্নায়ু থেকে কেন্দ্রীয় স্নায়ুতে ইনফরমেশন গুলো চলে আসে সিনেপসের মাধ্যমে। সবাই আশা করি বুঝতে পেরেছো সিনেপস কি। এবার সিনেপসের গঠন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের যে ডেনড্রন ছিল আর এখানে যে একজন ছিল, সেটাকে আমরা আর বড় করে চিত্রটাকে দেখলাম যে এটা হচ্ছে কোনো একটা নিউরনের ডেনড্রন আর এটা হচ্ছে অন্য একটা নিউরনের একজন। তাহলে তারা দুজন কি এই একে অপরের সাথে যুক্ত হয় এবং তাদের মাঝখানে একটা দূরত্ব আছে, ফাঁকা জায়গা আছে, যে ফাঁকা জায়গাটাকে বলা হয় সিনেপটিক ক্লেফট। এবং এই ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও তাদের মধ্যে কি তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করা সম্ভব। তাহলে আমাদের তথ্য আসতেছে এই নিউরন থেকে এই নিউরনে, তাহলে এই নিউরনটাকে বলা হয় প্রি সিনেপটিক নিউরন আর এই নিউরনটাকে বলা হয় পোস্ট সিনেপটিক নিউরন। যেখান থেকে তথ্য আসবে সেটাকে বলা হবে প্রি, আর যেখানে যাবে সেটাকে বলা হবে কি পোস্ট সিনেপটিক নিউরন। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের নিউরনের ঝিল্লি বা পর্দা। তাহলে এটাও কি আমাদের নিউরনের ঝিল্লি বা পর্দা। এটাকে আমরা বলবো কি প্রি সিনেপটিক ঝিল্লি, আর এটাকে আমরা বলবো কি পোস্ট সিনেপটিক ঝিল্লি। আর এটা হচ্ছে আমাদের সিনেপটিক নব, এই যে বাটির মতো একটা আকৃতি দেখা যাচ্ছে এই প্রান্তে এসে, এটাকে বলা হয় সিনেপটিক নব বা প্রি সিনেপটিক নব, আর এটা হবে কি পোস্ট সিনেপটিক নব। আর এখানে তথ্যগুলো আসতেছে কিছু প্যাকেট বা থলে আকারে, তথ্যগুলো কিছু থলের মধ্যে আটকানো হয়ে তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। সেই থলেগুলোকে বলা হয় সিনেপটিক সিনেপটিক ভেসিকেল। আর এইখানে যে দেখতে পাচ্ছ কালো, এরা হচ্ছে নিউরোট্রান্সমিটার সংগ্রাহক, অর্থাৎ সিনেপটিক ভেসিকেল গুলো সে রিসিভ করে এখান থেকে তথ্যগুলো রেখে দিয়ে প্যাকেটগুলোকে আবার ফেরত পাঠিয়ে দেয়। তাহলে আমরা সিনেপসের গঠনটা সম্পর্কে আমরা মোটামুটি সবগুলো অংশ চিনলাম। এবার তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। প্রিসিনেপটিক ঝিল্লি বা প্রিসিনেপটিক নিউরনের পোস্ট সিনেপটিক ঝিল্লি সম্মিলিত হয়ে সিনাপস গঠন করে, এটা তোমরা বুঝলামই। এই দুটি ঝিল্লির মাঝখানে কি থাকে আমি বলেছিলাম যে 20 ন্যানোমিটার বা 20 ন্যানোমিটার থেকে 30 ন্যানোমিটারের একটা ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ এখান থেকে এখানকার দূরত্ব 20 থেকে 30 ন্যানোমিটার। এই ফাঁকা জায়গাটাকেই আমরা সিনেপটিক ক্লেফট বলেছিলাম। তথ্য ইনফরমেশন গুলোকে আমরা এভাবে বলতে পারি, এখান থেকে স্নায়ু উদ্দীপনা প্রথমে যায় কোথায়, বহিঃকোষীয় তরল পদার্থ থেকে, তরল থেকে সিনেপটিক নবে ক্যালসিয়াম আয়নে প্রবেশ করে, সেখান থেকে সিনেপটিক ভেসিকেলে, এবং সেখান থেকে নিউরোট্রান্সমিটার পদার্থ অ্যাসিটাইলকোলিনের সাথে প্রি সিনেপটিক ঝিল্লিতে যায়, সেখান থেকে প্রি সিনেপটিক ক্লেফট এবং পোস্ট সিনেপটিক ঝিল্লিতে নিউরোট্রান্সমিটার রিসেপ্টর, এই যে রিসেপ্টরে যৌগ তৈরি হয় এবং বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম আয়ন প্রবেশ করে এবং পটাশিয়াম আয়ন বের হয়ে যায়। এইভাবেই স্নায়ু উদ্দীপনা এক অংশ থেকে আরেক অংশে পৌঁছায়।
আচ্ছা, আমরা এটা পড়েছি। এবার আসো সিনাপসের কাজ কি। এগুলোকে এক নিউরন থেকে অন্য নিউরনে তথ্যের প্রেরণ কেন্দ্র হিসাবে কাজ করে। আমরা তাই বললাম যে এক নিউরন থেকে তথ্যগুলো কি পাশের নিউরনে বা তার পরবর্তী নিউরনে চলে গেল। এরা উদ্দীপনা বাছাই করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে, অর্থাৎ সকল উদ্দীপনাই মস্তিষ্কে প্রেরণ করা হয় না, এখান থেকে বাছাইকৃত কিছু ইনফরমেশনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠানো হয়। এরা নিউরো ট্রান্সমিটার বস্তু ক্ষরণ করে, এরা বিভিন্ন নিউরনের মধ্যে সমন্বয় ঘটায়, স্নায়ু উদ্দীপনার গতিপথ নির্ধারণ করে। স্নায়ুতন্ত্রের স্নায়ুসমূহ অতি উদ্দীপিত হলে অবসাদ গ্রন্থি হতে বাধা দেওয়া হয়। খুব অল্প মাত্রায় স্নায়ু উদ্দীপনাকে ফিল্টার করে বাদ দেওয়া। সব উদ্দীপনার ক্রিয়াকে সমষ্টি তথ্য সংগ্রহিত করা এবং স্মৃতিশক্তির ভৌত কাঠামো হিসেবে কাজ করে। এবার আমরা পড়ব স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। স্নায়ুতন্ত্রকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কারা? আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড মিলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হয়, অর্থাৎ আমাদের মাথা এবং আমাদের সুষুম্না কাণ্ড দুটো মিলে হচ্ছে আমাদের কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড। আর দ্বিতীয়টা হচ্ছে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক কোনগুলো? বারো জোড়া কোর্টি স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে হচ্ছে আমাদের ঐচ্ছিক। এই জন্য এদেরকে দুই ভাগে ভাগ করছি, 12 জোড়া কোরটি যেগুলো আমাদের মাথায় প্রবেশ করে, যে স্নায়ুগুলো মাথায় আছে, মাথা থেকে উৎপন্ন হয়েছে, আর 31 জোড়া সুষুম্না স্নায়ু যেগুলো আমাদের সুষুম্না কাণ্ড থেকে তৈরি হয়েছে। তার মানে আমাদের এই কোরটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু এরা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড থেকে তৈরি হলেও এরা কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ নয়, এরা কি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। এবার আসো স্বয়ংক্রিয় বা আন্তঃযন্ত্রীয় স্নায়ুতন্ত্র। এগুলো কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে উৎপন্ন হয়ে প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত, যেমন হৃদস্পন্দন, প্যারিস্টালসিস যেটা আমাদের পাকস্থলিত হয়, এরাই হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সবাই তাহলে এদের ডিভিশন বা বিভাজনটা বুঝতে পেরেছ। মূল কথা হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড মিলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর সারা দেহ যা আছে তার পুরোটাই হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমরা আজকে এটুকুই আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কের গঠন নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।